হ্যালো এভরিওয়ান, সাকসেস পাথ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি অনন্যা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্তের ফোর্থ ক্লাস। ঠিক আছে, তো এর আগে 3টে ক্লাস হয়েছে। যারা যারা দেখোনি, আমি 3টে ক্লাসেরই লিঙ্ক ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, আজকে যে চ্যাপ্টারটা আমি পড়াবো সেটা এম লক্ষ্মীকান্তের থার্ড চ্যাপ্টার, যে স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। ভারতবর্ষের কনস্টিটিউশনের কী কী উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে সেইগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, প্রথমে কি বলছে যে ভারতবর্ষের যে কনস্টিটিউশনটা আছে সেটা হচ্ছে লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর মধ্যে লিখিত সর্বলেন্দি কনস্টিটিউশন হচ্ছে ভারতের কনস্টিটিউশন। সেকেন্ড যে ফিচার্সটা আছে সেটা কি বলছে যে নাইদার রিজিড কনস্টিটিউশন লাইক ইউএসএ বা আমেরিকার মতো রিজিড কনস্টিটিউশনও নয়, আবার নট ফ্লেক্সিবল কনস্টিটিউশন, আবার ফ্লেক্সিবল কনস্টিটিউশন যেমন ব্রিটেনের ফ্লেক্সিবল কনস্টিটিউশন সেরকমও নয়। ঠিক আছে, বাট এ সিনথেসিস অফ বোথ, মানে দুটোর মিক্স। ঠিক আছে, আচ্ছা, এবার রিজিড কনস্টিটিউশন বলতে আমরা কি বুঝি? রিজিড কনস্টিটিউশন বলতে আমরা বুঝি যে অ্যামেন্ডমেন্ট যখন কোনো কিছুর করা হবে সেটা হচ্ছে একটা কোনো সোশ্যাল প্রসিডিওরের মাধ্যমে করা হবে। তো যে সমস্ত দেশে অ্যামেন্ডমেন্টগুলো, সংবিধানের অ্যামেন্ডমেন্টগুলো একটা সোশ্যাল প্রসিডিওর মেনে করা হয়, তো সেগুলোকেই বলা হয় রিজিড কনস্টিটিউশন। হ্যাঁ, আর ফ্লেক্সিবল কনস্টিটিউশন কাকে বলা হয় না, যেখানে অ্যামেন্ডমেন্ট ক্যান বি মেড সেম, মানে সোশ্যাল প্রসিডিওর মেনেও করা যায়, আবার যে কোনো অর্ডিনারি লয়ের মাধ্যমেও করা যায়, তাকে বলা হয় ফ্লেক্সিবল কনস্টিটিউশন। তো ভারতবর্ষের সংবিধানে এই দু ধরনেরই উল্লেখ আছে বলে তাই ভারতের সংবিধানটাকে নাইদার রিজিড নট ফ্লেক্সিবল বলা হয়, বাট এ মিক্সচার অফ বোথ। ঠিক আছে, দুটোর মিক্সচার বলা হয়। আচ্ছা, থার্ড যে ফিচার্সটা আছে, ইম্পর্টেন্ট ফিচার, সেটা হচ্ছে ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস। ফেডারেল মানে ভারতবর্ষের ফেডারেল ফিচার্সও আছে, আবার কিছু ইউনিটারি ফিচার্সও আছে। যেমন ভারতবর্ষের কী কী ফেডারেল ফিচার্স দেখতে পাওয়া যায়? প্রথম যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে টু গভর্নমেন্ট। আচ্ছা, ডিভিশন অফ পাওয়ার, রিটেন কনস্টিটিউশন, সুপ্রিমেসি অ্যান্ড রিজিডিটি অফ কনস্টিটিউশন, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি অ্যান্ড বাইক্যামেরালিজম। যেমন কি ভারতবর্ষের যে কনস্টিটিউশনে দেখবে সেখানে যেমন কেন্দ্রের মন্ত্রী একটা আছে, তেমনি স্টেটেরও মন্ত্রী আছে। কেন্দ্রের যেমন প্রাইম মিনিস্টার, স্টেটের তেমনি মুখ্যমন্ত্রী। কেন্দ্রের যেমন প্রেসিডেন্ট, স্টেটের তেমনি গভর্নর। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু মানে দু ধরনের গভর্নমেন্ট দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এটা একটা ফেডারেল ফিচার্স। সেকেন্ড কি ফেডারেল ফিচার্স না, ডিভিশন অফ পাওয়ার। পাওয়ারটাকে ডিভিশন করে দেওয়া হয়েছে, কারো লেজিসলেটিভ পাওয়ার, কারো এক্সিকিউটিভ পাওয়ার, কারো জুডিশিয়ারি পাওয়ার। ঠিক আছে, এইভাবে ডিভিশন অফ পাওয়ার আছে। এরপর আছে কি রিটেন কনস্টিটিউশন। ভারতের কনস্টিটিউশনটা যে লিখিত, সেটাই কিন্তু ভারতবর্ষের একটা ফেডারেল সিস্টেমের একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, লিখিত সংবিধান থাকা মানেই কিন্তু সেই দেশটি হবে ফেডারেল সিস্টেমের মধ্যে পড়ছে। আচ্ছা, এরপর কি আছে, সুপ্রিমেসি অ্যান্ড রিজিডিটি অফ কনস্টিটিউশন। কনস্টিটিউশন হচ্ছে ভারতের কনস্টিটিউশনে হচ্ছে সর্বেসর্বা। ঠিক আছে, তার সর্বাধিক সুপ্রিমেসি, সেই সুপ্রিম। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা ফেডারেল সিস্টেমের বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আর বাইক্যামেরালিজম। জুডিশিয়ারিটা ইন্ডিপেন্ডেন্ট হবে, আর বাইক্যামেরালিজম মানে কি, যে কেন্দ্রীয় আইনসভা তার দুটো থাকবে, হাউস থাকবে, একটা হচ্ছে আপার হাউস, একটা লোয়ার হাউস। আর যেটা স্টেটের ক্ষেত্রে সেটা হচ্ছে বিধানসভার বিধান পরিষদ। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা আমরা ইউনিটারি সিস্টেমগুলো দেখবো, এগুলো তো ভারতবর্ষের আছে, এগুলো হচ্ছে তার ফেডারেল সিস্টেম। ফেডারেল সিস্টেমের ফিচার্স, এই ফিচার্সগুলো ভারতবর্ষে দেখতে পাওয়া যায়। এরপর ভারতবর্ষের মধ্যে কিছু ইউনিটারি যেগুলো সিস্টেম আছে তারও ফিচার্স দেখতে পাওয়া যায়। যেমন সেগুলো বলি, এ স্ট্রং সেন্টারটা সবসময় স্ট্রং হবে, মানে কেন্দ্রীয় যে শাসনটা সেটা কিন্তু সবসময় স্ট্রং হবে। সিঙ্গেল কনস্টিটিউশন, গোটা ভারতবর্ষে একটাই কনস্টিটিউশন। সিঙ্গেল সিটিজেনশিপ, ভারতবর্ষে কিন্তু নাগরিকত্ব নেই। ঠিক আছে, তোমার একটাই ভোটার কার্ড থাকবে এবং তুমি সেইটা নিয়েই তুমি সর্ব জায়গায় তুমি যেতে পারবে, ভোটার কার্ড তোমার একটাই থাকবে। আচ্ছা, সিঙ্গেল সিটিজেনশিপ হয়ে গেল। ফ্লেক্সিবিলিটি অফ কনস্টিটিউশন ফ্লেক্সিবল। যেমন আমি একটু আগে বললাম যে ফ্লেক্সিবল কনস্টিটিউশন মানে কি না, অ্যামেন্ডমেন্টটা করা যাবে কোনো সোশ্যাল প্রসিডিওরের মাধ্যমে করাতে পারে বা অর্ডিনারি লয়ের মাধ্যমে করাতে পারে। এরপর হচ্ছে কি ইন্টিগ্রেটেড জুডিশিয়ারি মানে জুডিশিয়ারির মধ্যে একটা ইন্টিগ্রেটেডভাবে জুডিশিয়ারিটা আছে। এরপর হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর বাই সেন্টার। স্টেট গভর্নরকে অ্যাপয়েন্ট করছে কে না, সেন্টার।
ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে এটা হচ্ছে একটা ভারতবর্ষের ইউনিটারি ফিচার্স। তাহলে ভারতবর্ষের মধ্যে ফেডারেল সিস্টেমও দেখতে পাওয়া যায়, আবার ইউনিটারি সিস্টেমও দেখতে পাওয়া যায়। তাই জন্যই বলা হয় যে ভারতের যে সংবিধানের যে ফিচার্সগুলো সেটার ক্ষেত্রে কিন্তু ফেডারেল সিস্টেম উইথ ইউনিটারি বায়াস বলা হয়। আচ্ছা, 4 নম্বর কি না, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। ঠিক আছে, সাধারণত গভর্নমেন্ট দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পার্লামেন্টারি ফর্ম হয়ে থাকে আর একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম হয়ে থাকে। তো ভারতবর্ষে কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টেই দেখতে পাওয়া যায়। সেটা কি না, হুইচ ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন বিটুইন লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ অর্গান। লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভের মধ্যে একটা কোঅপারেশন থাকবে অ্যান্ড কোঅর্ডিনেশন থাকবে। এটা হচ্ছে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টের বৈশিষ্ট্য, সেটা ভারতবর্ষে কিন্তু দেখতে পাওয়া যায়। এবারে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের কিছু ফিচার্স আছে। হ্যাঁ, যেমন ধরো আমি এক্ষুনি বললাম যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হয় আর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হয়। যেমন আমাদের ভারতবর্ষে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সেখানে কিন্তু প্রাইম মিনিস্টার ক্ষমতা সব থেকে বেশি। ঠিক আছে, আবার যে সমস্ত দেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হয় সেখানে কিন্তু প্রেসিডেন্টের ক্ষমতা সব থেকে বেশি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আচ্ছা, এবার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের কী কী ফিচার্স আছে সেগুলো এবার আমরা একটু আলোচনা করে নেব। আচ্ছা, প্রেজেন্স অফ নমিনাল অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভ, নমিনালও থাকবে আবার রিয়েল এক্সিকিউটিভও থাকবে। মেজরিটি পার্টি রুল, যে পার্টি মেজরিটি ভোট পাবে সেই পার্টি রুলিং পার্টি হবে। আচ্ছা, কালেকটিভ রেসপন্সিবিলিটি অফ দ্য এক্সিকিউটিভ টু দ্য লেজিসলেচার, লেজিসলেচারের ওপরে এক্সিকিউটিভের কিছু রেসপন্সিবিলিটি থাকবে। মেম্বারশিপ অফ দ্য মিনিস্টার ইন দ্য লেজিসলেচারে কিছু মিনিস্টাররা মেম্বারশিপ নিতে পারবে। লিডারশিপ অফ দ্য পিএম অর সিএম ইন স্টেট, মানে পিএম সেন্টারের লিডার হবে আর সিএম হচ্ছে স্টেটের লিডার হবে। ডিসলিউশন অফ দ্য লোয়ার হাউস, দ্যাট ইজ দ্য লোকসভা অর লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এই যে ডিসলিউশন হয়ে যেতে পারে লোয়ার হাউসগুলো, যেমন আমাদের লোকসভা আর রাজ্যের ক্ষেত্রে হচ্ছে বিধানসভা, তো সেটা কিন্তু একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের বৈশিষ্ট্য। ঠিক আছে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টকে কি বলা হয় না, প্রাইম মিনিস্ট্রিয়াল গভর্নমেন্টও এটাকে বলা হয়। আচ্ছা, এবার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট যদি আমরা বলি, ভারতবর্ষ ছাড়া কিন্তু আমরা এটা ব্রিটেনে দেখতে পাই। আর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট যেটা, সেটা কিন্তু আমরা ইউএসএ বা আমেরিকাতে দেখতে পাই। ঠিক আছে, সেক্ষেত্রে প্রেসিডেন্টই কিন্তু সর্বেসর্বা। আচ্ছা, এবার দেখো কম্বিনেশন অফ পার্লামেন্টারি অ্যান্ড জুডিশিয়ারি সুপ্রিমেসি। ঠিক আছে, এটা কিন্তু দুটো ক্ষেত্রেই আছে ভারতবর্ষে। পার্লামেন্টও এখানে যেমন ইম্পর্টেন্ট, তেমনি জুডিশিয়াল সুপ্রিমেসিও কিন্তু ইম্পর্টেন্ট। এই পার্লামেন্টারি যে ইম্পর্টেন্সটা, সুপ্রিমেসিটা আছে, এটা কিন্তু ইউকে থেকে নেওয়া, মানে ইউকের মতো। আর যেটা ইউএস জুডিশিয়াল সুপ্রিমেসি, যেটা জুডিশিয়াল ক্ষেত্রে সুপ্রিমেসিটা, সেটা কিন্তু ইউএসএ থেকে নেওয়া হয়েছে। এবার দেখো এটাকে কি বলতে চেয়েছে, যে সুপ্রিম কোর্ট ক্যান ডিক্লেয়ার পার্লামেন্টারি ল অ্যাজ আনকনস্টিটিউশনাল থ্রু ইটস পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ। ঠিক আছে, সুপ্রিম কোর্ট যদি চায় সে পার্লামেন্টারি কোনো লকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করে দিতে পারে। তার কারণ না, সুপ্রিম কোর্টের কাছে জুডিশিয়াল রিভিউয়ের পাওয়ারটা আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি যে আচ্ছা হ্যাঁ, যেমন হচ্ছে জুডিশিয়াল রিভিউর পাওয়ারটা আছে, তেমনি আবার পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড দ্য মেজর পোর্শন অফ দ্য কনস্টিটিউশন থ্রু ইট কনস্টিটিউয়েন্ট পাওয়ার। আবার পার্লামেন্ট যদি চায় সেক্ষেত্রে কিন্তু কনস্টিটিউশনের মেজর পোর্শনকেও অ্যামেন্ড করতে পারে, তার কি পাওয়ারের দ্বারা, কনস্টিটিউয়েন্ট পাওয়ারের দ্বারা। দুটো জিনিস আছে, একটা সুপ্রিম কোর্ট, একটা পার্লামেন্ট। এই তো, মানে সুপ্রিম কোর্টটা হচ্ছে জুডিশিয়াল ক্ষেত্রে তার সুপ্রিমেসি আছে, আবার পার্লামেন্টটা হচ্ছে আমাদের এর ক্ষেত্রে কি যেন বলে ওটাকে, লেজিসলেটিভের ক্ষেত্রে কিন্তু তার সুপ্রিমেসি আছে। ঠিক আছে, তেমনি দেখো ওই যেটা যার জুডিশিয়াল ক্ষেত্রে সুপ্রিমেসি আছে, যেমন সুপ্রিম কোর্ট, সেক্ষেত্রে কিন্তু সে পার্লামেন্টটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করে দিতে পারে কিসের মাধ্যমে, না দ্য পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউয়ের মাধ্যমে। আবার যার ক্ষেত্রে লেজিসলেটিভ সুপ্রিমেসি আছে, যেমন পার্লামেন্ট, সে কিন্তু আবার কনস্টিটিউশনটাকে, বা যেটাকে আমরা জুডিশিয়াল বলে থাকি, জুডিশিয়াল সুপ্রিমেসি, কনস্টিটিউশনটাকে কিন্তু অ্যামেন্ড করে দিতে পারে, কারণ পার্লামেন্টের হাতে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা আছে বলে। ঠিক আছে, আচ্ছা এরপর কি পয়েন্টটা আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। যেমন দেখো ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কেন বলছে, যে ভারতবর্ষে কিন্তু একটাই সিঙ্গেল কিন্তু কোর্ট নেই, যেটা সুপ্রিম কোর্ট একমাত্র কোর্ট তা নয়। আমরা জেলা স্তরে যেটা দেখতে পাবো ডিস্ট্রিক্ট কোর্ট, তার ওপরে আমরা দেখতে পাবো হাইকোর্ট, তার ওপরে আছে সুপ্রিম কোর্ট। মানে সুপ্রিম কোর্ট হচ্ছে মেন, তার নিচে এগুলো ডিভিশনগুলো আছে। সুপ্রিম কোর্টের নিচে আছে হাইকোর্ট, তার নিচে আছে সাবঅর্ডিনারি কোর্ট বা যেটাকে আমরা বলে থাকি ডিস্ট্রিক্ট কোর্ট। ঠিক আছে, দ্য সিঙ্গেল সিস্টেম অফ কোর্ট এনফোর্সেস বোথ দ্য সেন্ট্রাল লস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টেট ল।
ঠিক আছে। এবার যে তারা সেন্ট্রাল লও এনফোর্স করতে পারে, আবার স্টেট লটাকেও এনফোর্স করতে পারে। হয়ে গেল। 7 নম্বর যে ফিচার্সটা আছে ভারতের কনস্টিটিউশনে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, বা আমরা যেটাকে মৌলিক অধিকার বলি। এটা যখন মৌলিক অধিকার চ্যাপ্টারটা আমি পড়াবো তখন তোমাদের সাথে আমি এটা ভালো করে ডিসকাস করে দেবো। এরপর 8 নম্বর কি ফিচার্স আছে না, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এটাকে কি বলেছে ডক্টর বি.আর. আম্বেদকর, যাকে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়ে থাকে, তিনি বলেছিলেন যে সেট ইট অ্যাজ দ্য নোভেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন, নোভেল ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে। এরপর কি আছে, ফান্ডামেন্টাল ডিউটিস আছে। আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস মানে কি, মানে আমাদের সংবিধান ভারতবর্ষের নাগরিকদের যেমন কিছু মৌলিক অধিকার দিয়েছে, যেমন শিক্ষার অধিকার, তারপর হচ্ছে ল ইকুয়ালিটি বিফোর ল এর অধিকার দিয়েছে, আমরা যাতে স্বাধীনভাবে নিজের নিজের কাজকর্ম করতে পারি, বা স্বাধীনভাবে আমরা ধর্মীয় বিষয়ে স্বাধীনতা আমাদের দিয়েছে, অনেক বাক স্বাধীনতা দেওয়া হয়েছে। তেমনি দেশের প্রতিও আমাদের কিছু কর্তব্য থাকে, ঠিক আছে, যেটাকে আমরা ফান্ডামেন্টাল ডিউটিস বলে থাকি। তো সেটাও কিন্তু ভারতবর্ষের সংবিধানের একটা বৈশিষ্ট্য। এরপর কি আছে, 10 নম্বর পয়েন্টটা কি আছে না, সেকুলার স্টেট। ভারতবর্ষকে সেকুলার কথাটা বলা হয়েছে, তার কারণ হচ্ছে ভারতবর্ষের ধর্মীয় স্বাধীনতা আছে, মানে ধর্মনিরপেক্ষ দেশ, যে কোনো ধর্মের মানুষই নিজের নিজের ধর্মীয়ভাবে এখানে স্বাধীন। ঠিক আছে, প্রত্যেকটি মানুষ নিজ নিজ ধর্ম পালন করতে পারে। এই সেকুলার ওয়ার্ডটা কিন্তু যখন সংবিধান প্রথম তৈরি হয়েছিল তখন কিন্তু এটা ছিল না। ঠিক আছে, এটা 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই ওয়ার্ডটাকে সংবিধানের মধ্যে ইনক্লুড করা হয়েছে। 11 নম্বর কি ফিচার্স আছে না, সেটা সিঙ্গেল সিটিজেনশিপ। ঠিক আছে, ভারতবর্ষের সিঙ্গেল সিটিজেনশিপ। আমি প্রথমেই বললাম যে ভারতবর্ষের একক নাগরিকত্ব, কোনো দ্বি-নাগরিকত্ব নেই। আচ্ছা, 12 নম্বর যে ফিচার্সটা আছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডিজ। ভারতবর্ষের সংবিধানে কিছু ইন্ডিপেন্ডেন্ট বডি আছে যারা নিজেরভাবে স্বাধীনভাবে যারা চলে, যেমন হচ্ছে ইলেকশন কমিশন, ক্যাগ, ইউপিএসসি আর স্টেট পিএসসি। ঠিক আছে। এরপর 13 নম্বরটা কি আছে, ইমার্জেন্সি প্রভিশন আছে। ভারতবর্ষে 3 ধরনের ইমার্জেন্সির কথা সংবিধানে উল্লেখ করা আছে, যেমন হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি, যে আরেকটা হচ্ছে স্টেট ইমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল, আর আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। ঠিক আছে। এরপর হচ্ছে 352 আর্টিকেলে আমরা দেখতে পাবো ন্যাশনাল ইমার্জেন্সি আছে, 356তে আছে স্টেট ইমার্জেন্সি অর প্রেসিডেন্টস রুল, আর 360-এ আছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইমার্জেন্সি। এই 3 ধরনের ইমার্জেন্সির উল্লেখ করা আছে, এটাও কিন্তু একটা ফিচার্স। এরপর আছে কি 14 নম্বর আছে কি না, 3 টায়ার গভর্নমেন্ট। ঠিক আছে, এটা বলছে এই 3 টায়ার গভর্নমেন্ট যেটা ভারতবর্ষে আছে সেটা কিন্তু পৃথিবীর আর কোনো দেশেই এই ধরনের কনস্টিটিউশনে এই ধরনের 3 টায়ার গভর্নমেন্টের উল্লেখ পাওয়া যায় না। এইগুলো হচ্ছে আমার 14খানা তাহলে ফিচার্স হলো, যেটাকে আমরা স্যালিয়েন্ট ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে থাকি। ঠিক আছে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে কী কী শিডিউল আছে। তো ফার্স্ট কনস্টিটিউশনে টোটাল 12টা শিডিউল আছে। ফার্স্ট শিডিউল কি আছে, এবার কোন শিডিউলের মধ্যে কি কি আছে সেটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে। ফার্স্ট শিডিউলের মধ্যে কি আছে না, নেম অফ স্টেট অ্যান্ড ইউটি, মানে কি স্টেটের নামগুলো আর ইউনিয়ন টেরিটরিজের নামগুলো আছে ফার্স্ট শিডিউলের মধ্যে। সেকেন্ড শিডিউলের মধ্যে কি আছে না, স্যালারি অ্যান্ড প্রিভিলেজেস অফ প্রেসিডেন্ট, গভর্নর, চিফ জাজেস অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, চেয়ারম্যান অ্যান্ড ভাইস চেয়ারম্যান অফ রাজ্যসভা অ্যান্ড লোকসভা, আর হচ্ছে স্পিকার না, ভাইস চেয়ারম্যান অ্যান্ড চেয়ারম্যান অফ রাজ্যসভা, আচ্ছা স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ লোকসভা অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে। তাহলে কি কি আছে, সেকেন্ড শিডিউলে যেটা আছে সেটা হচ্ছে স্যালারি আছে আর প্রিভিলেজ আছে। কার কার প্রিভিলেজ আছে না, প্রেসিডেন্টের স্যালারি কি হবে না হবে, কি কি প্রিভিলেজ তিনি পাবেন, গভর্নর, রাজ্যসভার চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, তারপর হচ্ছে আমাদের লেজিসলেটিভ কাউন্সিলের চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, লোকসভার স্পিকার, ডেপুটি স্পিকার এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার আর ডেপুটি স্পিকার, এদের সব কিন্তু স্যালারি আর প্রিভিলেজেসটা কিন্তু সেকেন্ড শিডিউলের মধ্যে উল্লেখ করা আছে। এগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এখান থেকে তুলে তুলে প্রশ্ন দেয়। থার্ড শিডিউলের মধ্যে কি আছে, ফর্মস অফ ওথ অ্যান্ড অ্যাফার্মেশন অফ ইউনিয়ন মিনিস্টার ক্যান্ডিডেটস ফর ইলেকশন টু দ্য পার্লামেন্ট। থার্ড শিডিউলের মধ্যে কি আছে, শপথ। ঠিক আছে, শপথ ইউনিয়ন মিনিস্টাররা কার কাছ থেকে কীভাবে শপথ নেবে, হ্যাঁ সেগুলো সব কিন্তু থার্ড শিডিউলের মধ্যে আছে। তাহলে ফার্স্ট শিডিউলের মধ্যে স্টেটের নাম আর স্টেট আর ইউনিয়ন টেরিটরির নাম আছে। সেকেন্ড শিডিউলের মধ্যে স্যালারি আর প্রিভিলেজেস আছে। থার্ড শিডিউলের মধ্যে আছে কি শপথ নিয়ে লেখা আছে আর কি। ফোর্থ শিডিউলের মধ্যে কি আছে, অ্যালোকেট সিট ফর স্টেট অ্যান্ড ইউটিস ইন রাজ্যসভায় কোন স্টেট থেকে কতগুলো করে সিট থাকবে সেটা ফোর্থ শিডিউলের মধ্যে আছে।
ফিফথ শিডিউলের মধ্যে কি আছে? অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল এরিয়া অ্যান্ড শিডিউল ট্রাইব। শিডিউল ট্রাইব আর শিডিউল এরিয়ার যে অ্যাডমিনিস্ট্রেশন এবং কন্ট্রোল সেটা কিন্তু ফিফথ শিডিউলের মধ্যে উল্লেখ আছে। সিক্স শিডিউলের মধ্যে কি আছে? প্রভিশন অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস ইন আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। নর্থ ইস্টের দিকে যে চারটে স্টেট আছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম, এদের ক্ষেত্রে এদের যে ট্রাইবাল এরিয়ার অ্যাডমিনিস্ট্রেশনের প্রভিশনগুলো সেগুলো সিক্স শিডিউলের মধ্যে উল্লেখ আছে। সেভেন শিডিউলের মধ্যে কি আছে না? ডিভিশন অফ পাওয়ার, অ্যালোকেশন অফ পাওয়ার অ্যান্ড ফাংশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট। ঠিক আছে, যেমন হচ্ছে একটা ইউনিয়ন লিস্টের মধ্যে কী কী সাবজেক্ট থাকবে, স্টেট লিস্টের মধ্যে কী কী সাবজেক্ট থাকবে এবং কনকারেন্ট লিস্টের মধ্যে কী কী সাবজেক্ট থাকবে, তার যে ভাগগুলো সেগুলো আমাদের সেভেন্থ শিডিউলের মধ্যে দেখতে পাওয়া যায়। যেমন ইউনিয়ন লিস্টের মধ্যে বর্তমানে আছে 100টা সাবজেক্ট, স্টেট লিস্টের মধ্যে আছে 61টা সাবজেক্ট এবং কনকারেন্ট লিস্টের মধ্যে বা যুগ্ম তালিকার মধ্যে আছে 52টা সাবজেক্ট। হয়ে গেল। এইট শিডিউলের মধ্যে কি কি আছে? এইট শিডিউলের মধ্যে ভারতের যে অফিসিয়াল 22টা ল্যাঙ্গুয়েজ, সেই 22টা ল্যাঙ্গুয়েজের কথা উল্লেখ করা আছে। ঠিক আছে, এর সাথে সাথে দেখো সিন্ধি যে ল্যাঙ্গুয়েজটা সেটা 1967 সালে অ্যাড হয়েছিল। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিন্ধি ল্যাঙ্গুয়েজটা। কোঙ্কনি, মণিপুরি, নেপালি এইটা হচ্ছে অ্যাড হয়েছিল 1992 সালে বাই 71তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ঠিক আছে, এরপর হচ্ছে আর কি আছে না? সান্তালি, মৈথিলি, বোডো আর ডোগরি এইগুলো অ্যাড হয়েছিল 2003-এ 92তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। হয়ে গেল। তাহলে আমার এখানে 8টা শিডিউল কমপ্লিট হয়ে গেল। এবারে 9 নম্বর শিডিউল। 9 নম্বর শিডিউলে কি আছে? আচ্ছা, ল্যান্ড রিফর্ম বা ল্যান্ড অ্যাবলিশন অফ জমিদারি সিস্টেমের কথা, সেই যে অ্যাক্ট এবং অর্ডারটা সেই রিলেটেড কিন্তু ডিলিংটা আছে 9th শিডিউলে। ঠিক আছে, কন্টেন্ট অ্যাক্ট অ্যান্ড অর্ডার রিলেটেড টু লেজিসলেচার ডিলিং উইথ ল্যান্ড রিফর্ম অ্যান্ড অ্যাবলিশন অফ জমিদারি সিস্টেম। ল্যান্ড রিফর্ম এবং জমিদারি সিস্টেমের অ্যাবলিশনের যে অ্যাক্ট আর অর্ডারটা আছে, তো সেই রিলেটেড যা কিছু ডিলিং সেগুলো সব কিছু 9th শিডিউলের মধ্যে পাওয়া যায়। 10th শিডিউলের মধ্যে কি আছে? আচ্ছা, এই 9th শিডিউলটা কিন্তু ফার্স্ট অ্যামেন্ডমেন্টের দ্বারা এটা করা হয়েছিল 1951 সালে। এই কারণে এটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। ফার্স্ট অ্যামেন্ডমেন্টের দ্বারাই যেটা করা হয়েছিল 1951 সালে সেটা হচ্ছে এই 9th শিডিউল। আচ্ছা, এরপর কি আছে? 10th শিডিউল। 10th শিডিউলটা কি না? অ্যাডেড বাই 52 অ্যামেন্ডমেন্ট 1985 সালে কন্টেন্ট প্রভিশন অফ ডিসকোয়ালিফিকেশন অফ গ্রাউন্ড অফ ডিফেকশন, যেটাকে আমরা অ্যান্টি ডিফেকশন ল বলে থাকি, সেটা কিন্তু 10th শিডিউলের মাধ্যমেই অ্যাড হয়েছিল। ঠিক আছে, 10th শিডিউলের মধ্যে সেটাই আছে। এটা অ্যাড হয়েছিল কিভাবে, কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা? 52তম অ্যামেন্ডমেন্টের দ্বারা 1985 সালে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টি ডিফেকশন ল থেকে বারবার একটা প্রশ্নই আসে যে কোন অ্যান্টি ডিফেকশন ল কোন শিডিউলের মধ্যে আছে, কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা হয়েছিল। তো এই দুটো প্রশ্ন কিন্তু ভালো করে তোমরা দেখে রাখবে। ঠিক আছে, এরপর হচ্ছে 11th শিডিউল, ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অ্যাডেড বাই 73rd অ্যামেন্ডমেন্ট 1992, কন্টেন্ট প্রভিশন অফ পঞ্চায়েতি রাজের যে প্রভিশনগুলো আছে সেগুলো আছে। আর 12th শিডিউলের মধ্যে আছে অ্যাডেড বাই 74th অ্যামেন্ডমেন্ট 1992, কন্টেন্ট প্রভিশন অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখানে 11তম শিডিউলে যেমন পঞ্চায়েতি রাজ সম্পর্কে প্রভিশনগুলো আলোচনা করেছে, তেমনি 12th শিডিউলের মধ্যে দিয়ে আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রভিশনগুলো কিন্তু আমরা আলোচনা করে নিই, এখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এই আমার মিটে গেল। আচ্ছা, এখানে আমি একটা জিনিস চট করে বলে নিই। একটু আগে আমি তোমাদের বলছিলাম যে 3 টায়ার সিস্টেম, যেটা একমাত্র ভারতবর্ষের কনস্টিটিউশনে দেখতে পাওয়া যায়, সেটা পৃথিবীর আর কোনো কনস্টিটিউশনে দেখতে পাওয়া যায় না। এই 3 টায়ার সিস্টেমটা কি না? মিউনিসিপ্যালিটি ইন এভরি স্টেট, প্রত্যেকটা স্টেটের মিউনিসিপ্যালিটিতে 3 টায়ার সিস্টেমটা দেখতে পাওয়া যায়। এই 3 টায়ার সিস্টেমটা কি না? 1 নম্বর হচ্ছে, প্রথমে হচ্ছে নগর পঞ্চায়েত, 2 হচ্ছে মিউনিসিপ্যাল কাউন্সিল আর 3rd হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন। ঠিক আছে, আচ্ছা, এইটা মিটে গেল। কিছু শর্ট জিনিস যেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেমন হচ্ছে দেখো রিটেন কনস্টিটিউশন, সেটা ইউএসএতে দেখতে পাওয়া যায়, যেমন ভারতে দেখতে পাওয়া যায় তেমনি ইউএসএতে দেখতে পাওয়া যায়, কিন্তু আনরিটেন কনস্টিটিউশন যেটা সেটা কিন্তু লন্ডনে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কিনা খুব ভালো করে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, কারণ এখান থেকে কিন্তু বারবার প্রশ্ন দেয়। ঠিক আছে, যেটা হচ্ছে কি না? সোর্সেস অফ দ্য কনস্টিটিউশন, কোন জায়গা থেকে কি নেওয়া হয়েছে। ঠিক আছে, আমি পরপর করে বলে যাচ্ছি। দেখো, 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে ভারতবর্ষে সংবিধানে কি নেওয়া হয়েছিল? প্রথম নেওয়া হয়েছিল ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট। যদি পরীক্ষায় কোশ্চেন দেয় ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্টটা কোথা থেকে নেওয়া হয়েছে,
তার উত্তরটা হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালে। অ্যাকচুয়াল 1935 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টটা হয়েছিল সেখান থেকে আমাদের ভারতের কনস্টিটিউশনের বহু জিনিসপত্র নেওয়া হয়েছে, ঠিক আছে। তাই জন্য এই অ্যাক্টটাও যেমন ইম্পর্টেন্ট, তেমনি কিন্তু আমাদের এই কী কী জিনিসটা নেওয়া হয়েছে সেটাও কিন্তু ভালো করে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট, সেকেন্ড হচ্ছে অফিস অফ গভর্নর, থার্ড হচ্ছে জুডিশিয়ারি, ফোর্থ হচ্ছে পিএসসি, ফিফথ হচ্ছে ইমার্জেন্সি প্রভিশন, অ্যান্ড সিক্সথ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস। ভেরি ইম্পর্টেন্ট, ছটা জিনিস নেওয়া হয়েছে, ছটা জিনিসই খুব ইম্পর্টেন্ট। কী কী নেওয়া হয়েছে? ফেডারেল সিস্টেম অফ গভর্নমেন্ট, গভর্নরের অফিস, জুডিশিয়ারি, পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন যেটাকে আমরা বলি, ইমার্জেন্সি প্রভিশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস, ঠিক আছে। এবার ইউকে কনস্টিটিউশন থেকে কী কী নেওয়া হয়েছে বা ব্রিটেন থেকে কী কী নেওয়া হয়েছে দেখো। 1 নম্বর নেওয়া হয়েছে পার্লামেন্টারি গভর্নমেন্ট, 2 নেওয়া হয়েছে রুল অফ ল, 3 নেওয়া হয়েছে লেজিসলেটিভ প্রসিডিওর, 4 নেওয়া হয়েছে সিঙ্গেল সিটিজেনশিপ, 5 নম্বর নেওয়া হয়েছে ক্যাবিনেট সিস্টেম, 6 নেওয়া হয়েছে পার্লামেন্টারি প্রিভিলেজেস, 7 নম্বর নেওয়া হয়েছে বাইক্যামেরালিজম। তাহলে ইউকে থেকে আমাদের 7খানা পয়েন্ট নেওয়া হয়েছে। তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ, বাইক্যামেরালিজম, ক্যাবিনেট সিস্টেম, পার্লামেন্টারি প্রিভিলেজেস, পার্লামেন্টারি গভর্নমেন্ট, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, যেহেতু ব্রিটেনের কনস্টিটিউশন কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানকার হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে দেশের সর্বেসর্বা। এবার ইউএস কনস্টিটিউশন, যেটা আমরা আমেরিকা কনস্টিটিউশন বলে থাকি, সেখান থেকে আমরা কী কী নিয়েছি দেখো। প্রথম নিয়েছি ফান্ডামেন্টাল রাইট, সেকেন্ড নেওয়া হয়েছে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, থার্ড নেওয়া হয়েছে জুডিশিয়াল রিভিউ, ফোর্থ নেওয়া হয়েছে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, ফিফথ নেওয়া হয়েছে রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস, আর 6 নম্বর যেটা নেওয়া হয়েছে পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট। এই 6টা জিনিস নেওয়া হয়েছে। এই 6টা জিনিসের 6টা জিনিসই ইম্পর্টেন্ট। যেমন দেখো, ফান্ডামেন্টাল রাইট ইম্পর্টেন্ট, আচ্ছা, তার মধ্যে দেখো ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, জুডিশিয়াল রিভিউ, ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্টকে কী করে ইমপিচমেন্ট করা যায় বা পদত্যাগ বা সরিয়ে দেওয়া যায় তার সেইটা, রিমুভাল অফ সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের জাজদের কী করে রিমুভ করা যায়, ভাইস প্রেসিডেন্টের পোস্টটাও কিন্তু ইউএসএ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এবার আইরিশ কনস্টিটিউশন থেকে কী কী নেওয়া হয়েছে? 1 নম্বর হচ্ছে টিপিএসপি নেওয়া হয়েছে, 2 হচ্ছে নমিনেশন অফ মেম্বার্স টু রাজ্যসভায় মেম্বারদের কীভাবে নমিনেশন হবে সেই জিনিসটাও কিন্তু আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। আর 3 নম্বর হচ্ছে মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্টের ইলেকশনের যে মেথডটা সেটাও কিন্তু আমরা আইরিশ কনস্টিটিউশন থেকেই নিয়েছি। আচ্ছা, এবার কি আছে অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে আমরা কি নিয়েছি না কনকারেন্ট লিস্ট নেওয়া হয়েছে, জয়েন্ট সিটিং অফ দ্য 2 হাউস অফ দ্য পার্লামেন্টে প্রেসিডেন্ট মাঝে মাঝে যুগ্ম সভা বা যুগ্ম অধিবেশন ডাকেন, তো সেই যুগ্ম অধিবেশনটা কিন্তু আমাদের অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। এবার যুগ্ম অধিবেশনটা কেন ডাকা হয়, কখন ডাকা হয়, সেগুলো আমি যখন পরে পড়াবো সেটা তখন তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। আচ্ছা, কনকারেন্ট লিস্ট তাহলে কী কী নেওয়া হলো? অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে কনকারেন্ট লিস্ট নেওয়া হলো, আর 2 নম্বর হচ্ছে জয়েন্ট সিটিং অফ 2 হাউসেস নেওয়া হয়েছে। এবার রাশিয়ান কনস্টিটিউশন বা ইউএসএসআর থেকে কি নেওয়া হয়েছে? ফান্ডামেন্টাল ডিউটিসটা নেওয়া হয়েছে, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে কি না জার্মানি কনস্টিটিউশন থেকে কি নেওয়া হয়েছে না সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইট ডিউরিং ইমার্জেন্সি। যখন আমাদের দেশে ইমার্জেন্সি জারি করা হয়, সেটা হচ্ছে স্টেট ইমার্জেন্সি হোক বা ফিনান্সিয়াল ইমার্জেন্সি হোক বা ন্যাশনাল ইমার্জেন্সি, তখন যে ফান্ডামেন্টাল রাইটগুলোকে আমাদের বাতিল করে দেয় সেটাও কিন্তু আমরা জার্মানি কনস্টিটিউশন থেকে নিয়েছি। এবার তার মধ্যে দুটো এমন ফান্ডামেন্টাল রাইট আছে সেগুলো কখনোই বাতিল করা যায় না, সেগুলো যখন ফান্ডামেন্টাল রাইট চ্যাপ্টারটা আমরা পড়বো তখন আমরা ভালো করে সেগুলো দেখে নেবো, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে দেখো, ভারতবর্ষের যে কনস্টিটিউশনের যে পার্টগুলো আছে, যেমন দেখো স্ট্রাকচারাল পার্ট অফ কনস্টিটিউশন, সেটা নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সাল থেকে। স্ট্রাকচারটা কেমন হবে সেই জিনিসটা নেওয়া হয়েছে 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে। ফিলোসফিক্যাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন, ফিলোসফিক্যাল পার্ট বলতে আমরা বুঝি ফান্ডামেন্টাল রাইট এবং ডিপিএসপিটা, এই পার্টটা কোত্থেকে নেওয়া হয়েছে? ইউএসএ এবং আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। আর পলিটিক্যাল পার্ট অফ দ্য কনস্টিটিউশনটা কোথা থেকে নেওয়া হয়েছে? ইউকে বা ব্রিটেন কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এইগুলোই হচ্ছে স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। এরপরে যে চ্যাপ্টারটা আসবে সেটা হচ্ছে প্রিয়াম্বল অফ দ্য কনস্টিটিউশন, যেটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। এই জিনিসগুলো একটু ভীষণভাবে মনে রাখতে হয়, কারণ এই সোর্স আর যেগুলো আমাদের শিডিউলগুলো আছে সেগুলো থেকে কিন্তু প্রচণ্ড প্রশ্ন দেয়, ঠিক আছে। তো তোমরা এগুলোকে ভালো করে পড়ো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটাতে হিট করে রেখো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা নতুন ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই।
টাটা।